আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আর খুব বেশি নাই আর কি, একটু পরে আর কি শেষ হয়ে যাবে ক্লাস। এরপরে তো ক্লাস শেষ হয়ে যাবে। তো আমরা ছিলাম হচ্ছে এসএমএফ ডিটেইলিং এ আর কি। তো বিমের ডিটেইলিংটা আমরা দেখলাম যে কিভাবে দিব। এরপর হচ্ছে কলামে যদি আসি, কলামের ডিটেইলিংটা দেখছেন আপনারা, এই অংশটা দেওয়া আছে। এখানে এল নট কতটুকু হবে, আর হচ্ছে যে আপনারা হচ্ছে যে এখানে এস নট আর কি, যে কন্ডিশন গুলো দেওয়া আছে 1 2 3 4, এই 4টা কন্ডিশন আমি এক্সেল আর কি ফরম্যাট করেছি। যে 4টা কন্ডিশন দেওয়া আছে এখানে। সো এই কন্ডিশন গুলো হচ্ছে আপনারা ফলো করবেন আর কি। আপনারা বলবো যে আপনারা একটু নিজেরা একটু করবেন আর কি, নিজেরাও আর কি একটু পড়বেন আর কি অংশটাতে, অবশ্যই আপনার সবাইকে একটু পড়তে হবে, নাহলে আসলে অনেক কনফিউশন থেকে যাবে। আর সো এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে মাঝখানে 6, এখানে 3 ইঞ্চ, আর এখানে 1.5 ইঞ্চ। সো এটা ধরে আর কি আমরা ক্যাডে যাই। ক্যাডে মোটামুটি এরকমই করা হচ্ছে। ক্যাডে আপনারা যে সিসমিক ডিটেইলিং এর সময় এখানে এটা দিবেন আর কি, এই যে জিনিসটা এখানে এখানে এটা দিবেন আর কি। আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা সাধারণত নিচে, গ্রাউন্ড ফ্লোরের নিচে বা গ্রেড বিমের নিচে যেটা থাকে, সাধারণত এই স্পেসিংটা আর কি, এখানে 4 ইঞ্চ আছে না, এই স্পেসিংটা আমি নিচেও দিয়ে দিই আর কি। নিচেও আর কি এখানে একটু ক্লোজলি প্যাক থাকে, কারণ এখানে আসলে মাটির নিচে তো এই জায়গাটা আসলে একটু বেশি মানে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়। সো সাধারণত এখানে একটু মানে যেই স্ট্রিপটা দেওয়া হয়, স্ট্রিপটা একই রকম মানে একটু কম স্পেসিং এ দেওয়া হয়, যাতে একটু ঘন থাকে জায়গাটা। আর যেহেতু আর্থকুইক বা অন্য কোনো লোড আসলে মাটির নিচে আর কি এই জায়গাটা প্রথমে ধাক্কা খাবে, সাধারণত এখানে একটু বেশি দেওয়া হয়। আর এটা হচ্ছে মোটামুটি আপনার এই দেখেন এখানে আমরা দিয়েছিলাম কতটুকু, নাম্বার 10 মিলিমিটার ডায়া বার আর কি আমরা ইউজ করবো আর কি স্ট্রাপ হিসেবে। আর এটা 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার, উপরে 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার, তারপর হচ্ছে উপরে উপরে আসা হচ্ছে 4 ইঞ্চ বা 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এভাবে করে হবে আর কি। ঠিক আছে। 8 ইঞ্চ, আচ্ছা এখানে মনে হয় একটুটা ছিল আর কি, এখানে এখানে 7 ইঞ্চ, সব জায়গায় 7 ইঞ্চ হবে, এখানে 6 ইঞ্চ দেওয়া আছে, 7 ইঞ্চ হবে আর কি। এই যে এখানে এখানে 7 ইঞ্চ হবে, এখানে মনে আপডেটেড ফাইলটা না। আচ্ছা আমি আপডেট ফাইলটা আমি গ্রুপে, আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব, আপনারা সবাই একটু চেক করে নেবেন। হুম। আচ্ছা ঠিক আছে, এখন এটা মোটামুটি ডিটেলিংটা গেল। আপনারা কিন্তু অবশ্যই এই অংশটুকু দেখবেন, এই অংশটুকু বিএনবিসি তে অবশ্যই নিজেরা একটু চেক করে দেখবেন। এখানে অনেক প্রভিশন গুলো দেওয়া আছে, যা নিজে নিজে পড়লে বুঝে যাবেন, খুব বেশি কঠিন কিছু না। তো আমরা এসএমএফ এর জন্য যেহেতু ডিটেলিং করেছি, এই কোডগুলো আমরা মেনে চলবো। আমরা যদি আইএমএফ বা ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেম বা অর্ডিনারি মুভমেন্ট ফ্রেম করেন, সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে, সেগুলো এখানে কন্ডিশন গুলো দেওয়া আছে, ওগুলো আপনি একটু দেখবেন, সবাই নিজেরা একটু চেক করে নেবেন ওই ক্ষেত্রে। এসএমএফ মুভমেন্ট ফ্রেম, তারপর যাই হোক। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা যাবো, এখানে আমরা একটু এটা আমাদের সিলেবাসের মধ্যে ছিল না, তারপর আমি দেখাবো, আমি স্ল্যাব ডিজাইনের একটা জিনিস দেখাবো এখানে। এটার থেকে সাধারণত আমরা স্ল্যাব ডিজাইনের মানটা নেই না, কারণ এটা আসলে ল্যাটারাল লোডের কন্ডিশনটা ধরে, সেজন্য স্ল্যাব ডিজাইনটা ঠিক মতো হয় না। আপনারা আপনারা যদি যান সেফে করা যায়, সেফে হচ্ছে স্ল্যাব ডিজাইনটা নেওয়া যায়। আমি যে স্ল্যাবে চাই, স্ল্যাবের যে ডিজাইনটা আছে এটা সাধারণত টিপিক্যাল ফ্লোরে দেওয়া হয়, টিপিক্যাল ফ্লোরে দেওয়া হয়। আর এখানে 10 10 সরি 10 মিলিমিটার আর 12 মিলিমিটার বারটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, 10টাই সাধারণত খুব বেশি ইউজ করা হয়। এক্সট্রা টপে আপনি 12 মিলিমিটার রডও দিতে পারেন, সমস্যা নেই। তো সাধারণত এখানে যে রিনফোর্সমেন্টটা দেই, একটা জিনিস মনে রাখবেন যে এখানে কিন্তু আমরা যদি মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডে সাধারণত এই ডিজাইনটা করা হয়। তো ডিজাইন করার সময় সাধারণত দেখা যায় যে এক একটা স্ল্যাবে এক এক রকম রিনফোর্সমেন্ট আপনার আসবে, বা ডিজাইনটা এক এক রকম আসবে, কারণ কন্ডিশন ভিন্ন। এখানে এখানে মনে করেন এখানে খোলা আছে, এখানে মানে কন্টিনিউয়াস, এখানে এখানে ডিসকন্টিনিউয়াস, বা এখানে অন্যরকম চেঞ্জ আছে, এখানে দেখেন চারিদিকে হচ্ছে কন্টিনিউয়াস, এখানে একদিকে ডিসকন্টিনিউয়াস। তো এই টাইপের হচ্ছে যে কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত এক এক স্ল্যাবে এক রকম ডিজাইন আসে। তার চেয়ে আমরা সাধারণত যেটা করি যে সবগুলা একবার চেক করে সর্বনিম্ন যেটা আসে সেটাই আজকে সবগুলাতেই প্রভিশন করে দেওয়া হয়, সবগুলাতেই আর কি দেওয়া হয়। কারণ আপনি যদি এক এক স্ল্যাবে এক এক রকম রিনফোর্সমেন্ট দেন, সাধারণত ওই প্লেসিং করার সময় প্র্যাকটিক্যালি খুবই অসুবিধা হবে। কারণ এখানে যখন আপনি একটা রিনফোর্সমেন্ট দিলেন, এখানে অনেক 10 মিলিমিটার দিচ্ছেন 6 ইঞ্চি পর পর, এখানে যদি আপনি এখানে 6 ইঞ্চ আর এখানে 8 ইঞ্চ হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার রিনফোর্সমেন্ট এখানে যে আবার কেটে আবার এখান থেকে আবার নতুন করে আবার দিতে হবে। তো সাধারণত এক ফ্লোরে একটাই
একটাই আর কি ডিজাইন সবসময় ফলো করতে হয়। তো স্ল্যাব ডিজাইনটা আসলে সিলেবাস ছিল না, তারপর আমি দেখা এটা আমি নিজে করেছিলাম। তো এখানে হচ্ছে যে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডে করতে হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এখানে বিমের আর কি আমরা 5 ইঞ্চ স্ল্যাব ধরে নিলাম বা 6 ইঞ্চ স্ল্যাব ধরে নেন, সমস্যা নাই। তো এখানে হচ্ছে যে আপনি ডাটাগুলো ইনপুট করবেন, এখানে হচ্ছে আপনাকে রেজাল্ট গুলো দেখাবে। আর মোমেন্ট ক্যালকুলেশনে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিমের লেন্থ বাই উইথ রেশিওটা আর কি। সো আমি দেখি আমাদের বিএনবিসি তে হচ্ছে সেকশন 5.8 এখানে হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশনে আমি দেওয়া দেওয়া আছে যে মোমেন্ট কোএফিশিয়েন্ট গুলো এখানে দেওয়া আছে। সো এটা মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড বলা হয় এই জন্য যে এই কোএফিশিয়েন্টের উপর নির্ভর করে আপনার হচ্ছে রিইনফোর্সমেন্টের পরিমাণটা আসে। আমি যদি বিএনবিসি তে যাই, সো এটা হচ্ছে মোমেন্ট কোএফিশিয়েন্ট। আচ্ছা, এই যে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডটা আর কি এখানে আছে 6.8 6.5.8.2.1 বা এখানে আর কি 6.5.8 টু ওয়ে স্ল্যাবের জন্য আর কি এই ডিজাইন মেথডটা দেওয়া আছে। এখানে হচ্ছে যে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডটা, তো এটার উপর নির্ভর করে হচ্ছে আপনার ডিজাইনটা করা হয়। আমি দেখি আমি যে ডিজাইনটা এই এক্সাম্পলে যেটা দেওয়া আছে মোমেন্ট কোএফিশিয়েন্ট, এখানে হচ্ছে 3 দিকে হচ্ছে আপনার বিম আছে, একদিকে হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে সব দিকে হচ্ছে কন্টিনিউয়াস, একদিকে ডিসকন্টিনিউয়াস। এই কন্ডিশনের ক্ষেত্রে আপনার হচ্ছে আমার হচ্ছে বিমের উইথ বাই লেন্থ রেশিওটা 0.8 দেওয়া আছে। সো আমি যদি যাই বিএনবিসি তে 0.8 লেন্থ বাই উইথ রেশিও আর কি, যে স্প্যান লেন্থ, এই রেশিওটা আছে 0.8 এর ক্ষেত্রে হচ্ছে মোমেন্ট কোএফিশিয়েন্ট যেগুলো আছে সি এবং সি বি, 4টা কন্ডিশন আছে আর কি আপনার, দুই দিকের হিসাবে ধরতে হয়। সো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের কেস 9 এর জন্য হচ্ছে আমাদেরটা চাই কেস 9 এ 3 দিকে হচ্ছে আমার স্ল্যাব আছে, আরেকদিকে হচ্ছে ডিসকন্টিনিউয়াস। সো হচ্ছে এই কেস 9 এর জন্য আমাদের মোমেন্ট কোএফিশিয়েন্ট সি এবং সিবি এর মান, নেগেটিভটার মান হচ্ছে 0.075 আর 0.071। এখানে আছে যে 0.075 0.071 সি এবং সিবি নেগেটিভ। অন্যান্য ভ্যালু গুলো হচ্ছে যেখানে দেওয়া আছে, আপনারা একটু নিজেরা কনসাল্ট করে নেবেন। এই যে এখানে সিএসিবি কেস 9 এর জন্য আসবে আমাদের সবগুলো ভ্যালু আর কি দেওয়া আছে 0.8 এর জন্য 0.8। এই ভ্যালুগুলোর জন্য সব মানগুলো দেওয়া আছে, আপনারা নিজেরা একটু করে দেখবেন। কন্ডিশন চেঞ্জ হলে আর কি, এই যে কন্ডিশন, এই যে বিভিন্ন ধরনের কন্ডিশন আছে, তো কন্ডিশন চেঞ্জ হলে ওই কোএফিশিয়েন্ট মানগুলো চেঞ্জ হবে। সো আমি বলবো যে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এই এক্সেল শিটটা আমি দিয়ে দিব, আপনারা ডিজাইন করবেন, নিজেরা একটু চেঞ্জ করে নেবেন। আর এখান থেকে হচ্ছে মোমেন্টের উপর নির্ভর করে আমাদের হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ মোমেন্ট গুলো আসে। পজিটিভ এবং নেগেটিভ যে মোমেন্ট গুলো আসে সে তার উপর ভিত্তি করে আমার রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা আসে। এই মেথডটা অনেক বড় আসলে, আমি আপনাদের দরকার হলে আপনারা যদি সমস্যা হয় আপনাদের একটা ডকুমেন্টও দিয়ে দিব, সেখান থেকে আপনি স্টাডি করে দেখতে পারবেন যেখানে কিভাবে রিইনফোর্সমেন্ট গুলো আসে। এটা আসলে খুব বড় প্রসেস, অনেক বড় একটা প্রসেস। সো আলটিমেটলি হচ্ছে যে আমার যে রেজাল্টটা আসছে এই কন্ডিশনের জন্য 10 মিলিমিটার এবং 4 মিলিমিটার কতটা আর কি এই রিইনফোর্সমেন্ট কতটা দিব, সেই সেই মানটা আসবে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হুম, এখানে আছে আর কি। সো এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সবাই চেক করে নেবেন বা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আর আর হচ্ছে আর যে অটোক্যাডে যাই, অটোক্যাডে যেটা হচ্ছে এই তো মোটামুটি আমাদের ডিজাইন এগুলো হচ্ছে আপনাদের ওখান থেকে করতে হয়। নেক্সট ক্লাসে আমি হচ্ছে আমাদের ফুটিং এর ডিজাইন গুলো দেখাবো। ফাউন্ডেশন হচ্ছে যে ম্যানুয়াল ক্যালকুলেশনের যে পার্টটা কালকে শুরু করবো এর পরের দিনে, এবং হচ্ছে ফাউন্ডেশনের ম্যানুয়াল ক্যালকুলেশন ছাড়া হচ্ছে আমি সল্ট টেস্ট রিপোর্ট থেকে কিভাবে ভ্যালু গুলো পাই বা কোন কোন ভ্যালু গুলো নিতে হবে আর ডিজাইন কনসিডারেশন কি কি আমরা নিব আর কি, সেগুলো আলোচনা করব। হুম, আর আজকে মোটামুটি এটাই হচ্ছে এটুকু হচ্ছে ক্লাসের আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। আচ্ছা, মানে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক রিজার্ভার, এই যে ওয়ালের ওটা কোনো ডিটেইলিং নাই? ওয়াটার ওভারহেড উইথ রিজার্ভার। হ্যাঁ, সাধারণত ওভারহেড ওয়াটার রিজার্ভার এটা নির্ভর করা হচ্ছে তারপরে সয়েল কন্ডিশনের উপরে।
সয়েল কন্ডিশনের উপর নির্ভর করে। আচ্ছা আমি আপনাদেরকে এটা একটা ক্যালকুলেশন আছে, এই যে মোমেন্টের আর মোমেন্ট কোএফিসিয়েন্টের মতো একটা ক্যালকুলেশন আছে। এই চারপাশে আর কি সয়েল, এখানে চারটা কন্ডিশন নির্ভর করে। ওয়াটার রিজার্ভারের ভিতরে পানি থাকবে কি থাকবে না, আর বাইরে হচ্ছে মাটি থাকবে কি থাকবে না, মাটি ফুললি স্যাচুরেটেড, আর ভিতরে পানি থাকবে কি থাকবে না, এর উপর নির্ভর করে চারটা কন্ডিশনের উপরে আপনার 16 রকম কোএফিসিয়েন্ট আসে, তার উপর নির্ভর করে হচ্ছে এটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করা হয়। সো এটা আমি দরকার হলে গ্রুপে আপলোড করে দেবো। এটা অনেক বড়, এটা মোমেন্ট কোএফিসিয়েন্টের মতো একটা ক্যালকুলেশন। এই যে স্ল্যাবের যে ডিটেইলিংটা দেখিয়েছিলাম না, স্ল্যাবের যে ডিজাইনটা, তো এইভাবে একটা ক্যালকুলেশন করতে হয়। তো এটাও দরকার, আমি গ্রুপে আপলোড করে দিব একটা স্ল্যাব, একটা ওয়াটার ট্যাঙ্কারের জন্য ডিজাইনের একটা ক্যালকুলেশন। না আমি বলছিলাম উপরেরটা আর কি, যেটা উপরে থাকবে ওভারহেড থাকবে সেটা আর detailing? সেটা কিন্তু আসলে খুব ছোট আসলে, হ্যাঁ। সেটাকে তো আসলে টিপিক্যাল ডিজাইনটা ধরা হয়। টিপিক্যাল হচ্ছে যে সাধারণত আমরা যেটা করি, এখানে আপনি দেখেন এখানে ডিজাইনটা দেওয়া আছে, এটার ওয়েটটা খুব কম আসে আর কি। সাধারণত উপরে আমরা 6 ইঞ্চি স্ল্যাব দিয়ে আর কি করা হয়। So, এই ডিজাইনটা মোটামুটি এটার উপর ডিপেন্ড করে আসে আর কি। এখানে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারটা আছে, এইটার ধরে মোটামুটি করা হয়, এটা ধরে মোটামুটি করা হয় আর কি। বাট এটার চেয়ে আসলে নিচেরটা, এই যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা, সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক বড় থাকে, এটার ভিতরে ডেপথটা অনেক বেশি থাকে। সো এটা ডিটেলিংটা করার অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক সময় এটা আবার ভেঙে পড়ে যায় বা এখান থেকে পানি লিক করে। আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা আসলে অনেক লাইট, এখানে আসলে 4 বা 5 ফিট থাকে, এবং এটাতে আসলে ওয়াটারের পরিমাণটা খুব কম থাকে, খুব ছোট থাকে। সাধারণত এটা টিপিক্যাল ডিজাইনটাই করা হয়, একটা ডিজাইন ধরে সবাই করে 10 মিলিমিটার এবং 12 মিটার রড দিয়ে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি পর পর এইভাবে করে আর কি সবাই ডিটেলিংটা করে। সো এটা আসলে যেটা দেওয়া আছে, আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট দিয়ে দিব পিডিএফ, ওখানে দেখবেন যেখানে আসলে ওয়াটার ট্যাঙ্ক কিভাবে ডিজাইন করে চারটা কনসিডারেশনের উপরে ওটা দেওয়া আছে। তো ওটা আসলে এখানে ক্যালকুলেশন করে দেখানো সম্ভব না। আচ্ছা, আমার সামনে ক্লাস কবে? আর নেক্সট ক্লাস আমি চাচ্ছিলাম যে আমরা এক সপ্তাহ ছুটি নিই আর কি, যেহেতু সামনে ঈদ। 24 তারিখ আমরা চেষ্টা করব, 23 বা 24 তারিখ। হ্যাঁ, 24 তারিখ করার চেষ্টা করি। হ্যাঁ 25 তারিখের দিকে নিয়েন ক্লাস। বাসা থেকে আগে ঘুরে আসি, তারপরে আমার ল্যাপটপটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রবিবার তাই না? আচ্ছা মানে 25, 25, 26, 27, 28 এরকম। সো হচ্ছে যে আমরা ঈদের পরে পরের সপ্তাহে 24 তারিখ বা তার 25 তারিখ থেকে প্রথম ক্লাস শুরু, ফাউন্ডেশনের ফার্স্ট ক্লাস, তারপর আরেকটা ক্লাস হবে, আর দুইটা ক্লাস আছে। আর আপনারা আচ্ছা, একটা যতটুকু প্রশ্ন করা। ছিল একটু, হ্যাঁ হ্যাঁ মানে কিছু, মানে এটা এই ক্লাসে না, আগের ক্লাসে আর কি। হ্যাঁ, হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আমি মানে একটু দেখতেছিলাম আর কি, মানে একটু নাড়াচাড়া করতেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো গ্রাফ আঁকি না, বিভিন্ন ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, হাবি যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওখানে যে ওখানে যে ড্রিফটে আছে, ড্রিফট হ্যাঁ হ্যাঁ ড্রিফটের যে গ্রাফটা বাই করি, হ্যাঁ ওখানে দেখ, ওটা তো হচ্ছে ড্রিফটে আমরা আপনি কি বলছিলেন যে রুফের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, তাই না হ্যাঁ ড্রিফটটা? হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে আমারটা দেখা যাচ্ছে থার্ড ফ্লোরে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ড্রিফট। ওটা আচ্ছা কি আচ্ছা, আপনার ক্ষেত্রেও? হ্যাঁ ওটা হচ্ছে যে বিষয়টা, এখানে আমি দেখি এই মডেলটাই তো আমাদের, তাই না? এখানে আমি ডিসপ্লে যাই, এইটা তো দেখাচ্ছে ভাই তাই আমি না? ওনার কথাটা বুঝতে পারি না, কথাটা একটু ক্লিয়ার করলে আচ্ছা আমি একটু বুঝতে পারতাম আর কি। আচ্ছা আমি দেখাচ্ছি যে ওইটা বলতেছে ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট, আমি মনে করেন সার্ভিসিবিলিটি এক্স, এটাই তো বলতেছে না যে এরকম আসে। জি আহ, জি জি জি, এই যে সেটাই। ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে না, এখানে বেশি আসতেছে। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট বলছে, এটা কিন্তু একটা ভিন্ন জিনিস আছে, এটা হচ্ছে ইন্টার স্টোরি ড্রিফট রেশিও। এটা হচ্ছে ইন্টার স্টোরি ড্রিফট রেশিও, আমি যেটা দেখাইছিলাম এখান থেকে টেবিল থেকে মডেল এক্সপ্লোর কই গেল, অ্যানালাইসিস ইজ জয়েন্ট আউটপুট ডিসপ্লেসমেন্ট, এখান থেকে দেখাইছিলাম। এখানে তো আরো একটা অপশন আছে, এই যে স্টোরি ড্রিফট, এখান থেকে দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শো টেবিল থেকে দেখাইছিলাম। এখানে যেটা আছে, এখানে কিন্তু এখানে দেখা যাবে যে রুফেরটা বেশি, এখানে সাধারণত যেটা দেখা, এখানে সাধারণত রুফেরটা বেশি, এটা হচ্ছে স্টোরি ড্রিফট। আর এখানে যেটা দেখাচ্ছে এইটা হচ্ছে ইন্টার স্টোরি ড্রিফট রেশিও। ওইটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, এখানে ইন্টার স্টোরি ড্রিফট রেশিওতে হচ্ছে দুই দুই ফ্লোরের ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে যে এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে ওটার হাইট, এটার হাইট। সো আর ওই ড্রিফট, দিন যে একটা ম্যাথ দেখাছিলেন ওইটা এটা না? না না ওইটাতে ওই হচ্ছে যে যেটা স্টোরি, লেকচার শিটে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ ওটাতে ছিল যে দুই ফ্লোরের ডিসপ্লেসমেন্ট বিয়োগ হচ্ছে যে এই দুইটা ফ্লোরের মধ্যবর্তী দূরত্ব 10 ফিট। এই যে এই দুইটা ফ্লোরের
ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে যে দুই ফ্লোরের ডিসপ্লেসমেন্টের পার্থক্য বাই হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফ্লোরের ডিস্টেন্স। আর এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্টারস্টোরি ড্রিফট রেশিও। ইন্টারস্টোরি ড্রিফট রেশিও এটার মান হচ্ছে দুইটা ফ্লোরের ডিসপ্লেসমেন্টের পার্থক্য বাই হচ্ছে গিয়ে এই গ্রাউন্ড ফ্লোর থেকে এই পর্যন্ত হাইট, ওই ফ্লোরের হাইট, গ্রাউন্ড ফ্লোর থেকে ওই ফ্লোরের পর্যন্ত হাইট। সো এখানে উপর দিকে যত যাবে তত আরো কমবে, কারণ হচ্ছে যে এইখানে হচ্ছে যে এখান থেকে এখানে প্রায় 70 ফিট, এখানে আছে হচ্ছে আরো 60 ফিট, এখানে হচ্ছে গিয়া কত 50 ফিট, এভাবে কমতে থাকবে। সো দেখা যাচ্ছে এদিকে নিচের দিকে এসে বাড়ে এটা, আর উপর দিকে কমে, কারণ আপনার যত মানে ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে স্টোরি হাইট। সো নিচের ডিস্টেন্স যত বেশি হবে এটার মানও তত কম হবে। এটা হচ্ছে ইন্টারস্টোরি ড্রিফট রেশিও, আর এটা হচ্ছে ড্রিফট স্টোরি ড্রিফট। হ্যাঁ, সো এটার আচ্ছা, আমাদের নিতে হবে কোনটা? এই যে স্টোরি ড্রিফট, ইন্টারস্টোরি ড্রিফট অনেক দেখায় আর কি গ্রাফে বা থিসিসের ক্ষেত্রে লাগে, বাট এটা হচ্ছে আমাদের স্টোরি ড্রিফটটা নিতে হবে। এটা হচ্ছে ইন্টারস্টোরি ড্রিফট রেশিও, আর এটা হচ্ছে ড্রিফট। বা আপনারা কিন্তু ওই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে হাতেও করতে পারেন, এক্সেলে নিজেরা বানায় করতে পারেন, অনেকে এক্সেলে নিজেরাও করে বানায়। আমি শর্টকাট দেখাইছিলাম, আমি বলবো যে আপনার ইচ্ছা করলে ডিসপ্লেসমেন্টটা নিজেরা দেখতে পারেন, নিজেরা হচ্ছে আচ্ছা এক্সেলে আরেকটা বানায় জিনিস করতে পারেন। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আছে যে মানে বিল্ডিং এর মেইন কাজ তো হচ্ছে রড কমানো, তাই না? হ্যাঁ, এখন রড কিভাবে কমাতে পারি? একটা ওয়ে হচ্ছে সেকশন বাড়ায় দেওয়া, আর কোনো ওয়ে আছে যে মানে আমি রডটা কমাতে পারি লিস্ট রডের হ্যাঁ এটা, পরিমাণটা? হ্যাঁ যেমন আর কি কি এখানে, ওয়ে আছে সেকশন যেমন চেঞ্জ এখানে করা ছাড়া আর কি? সেকশন চেঞ্জ করা ছাড়া বিল্ডিং এর ওরিয়েন্টেশন, এই যে কলামের ওরিয়েন্টেশন, এই কলামটা যদি আমি এদিকে দিই তাহলে কিন্তু রিইনফোর্সমেন্ট আরো বেশি আসবে। এই যে এই কলামটা যদি আমি এই কলামটা এদিকে দিই তাহলে এই দেখা যাবে কলামের রিইনফোর্সমেন্ট আরো বেশি আসবে। আর হচ্ছে যে আরেকটা ওয়ে আছে, যদি আমি এখানে এগ্রিগেট, যে এগ্রিগেটটা ইউজ করছি বা ম্যাটেরিয়ালটা স্ট্রেংথ যদি বেশি হয়, কম্প্রেসিভ স্ট্রেংথ, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে রিইনফোর্সমেন্টটা আবার কম লাগবে। হ্যাঁ, সো আমরা এখানে ধরেছিলাম কলামের জন্য ধরেছিলাম 3000 পিএসআই, বিমের জন্য ধরেছিলাম 2500 পিএসআই, বাট রিয়েল লাইফে ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো কম আসে। বাট আমি রিইনফোর্সমেন্ট যদি আমি এই সরি এখানে আমি যদি কলামের কংক্রিটের স্ট্রেংথ যদি আমি 3000 না 3500 বা 4000 পিএসআই করতে পারি, তার রিইনফোর্সমেন্ট দেখা যাবে আরো কম আসে। এখানে আপনার ওই যে আমরা ডিফাইন করেছিলাম না সেকশন প্রপার্টিতে, এখানে হচ্ছে যে আমরা ওই যে এখানে আমরা এই যে 3000 পিএসআই ধরেছি, যদি 4000 বা 4500 এরকম পিএসআই করা হয় তাহলে রিইনফোর্সমেন্ট কিন্তু অনেক কম আসে আমাদের ক্ষেত্রে। এটা আমি সেটা দেখালাম, এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আর কি। তো দেখা যায় যে আমরা 3500 পিএসআই বললাম, ড্রয়িং এ বললাম যে 3500 পিএসআই, এই যে ড্রয়িং এ দেখলাম, ড্রয়িং এ আমরা বলে দিই এখানে এখানে কতটুকু দিতে হবে, এই ড্রয়িংটা পড়ে দেখবেন। এই যে 3000 এই যে 3500 পিএসআই ফর কলাম 3500 পিএসআই, হ্যাঁ বলে দিয়েছেন। বাট আপনি ফিল্ডে যে আপনারা সবাই যদি দেখেন, আপনারা হয়তো অনেকে দেখছেনও যে ফিল্ডে যে যদি সিলিন্ডার টেস্ট করা হয় তাহলে দেখা যায় যে 2000 পিএসআই 2500 পিএসআই আসে কংক্রিটের স্ট্রেংথ মানটা। কারণ আমাদের দেশে আসলে লেবার লেবার বা হচ্ছে যে ম্যানেজমেন্টের সাথে করা হয় ওখানে ম্যাটেরিয়ালস অনেক খারাপ দেওয়া হয়, আবার হচ্ছে যে এখানে ওয়ার্কেবিলিটি বা হচ্ছে যে সবাই হচ্ছে ঠিক মতো মেনটেন করে না, কাজটা ঠিক মতো মেনটেন করে না, আবার অনেক সময় ম্যাটেরিয়ালস অনেক খারাপ থাকে, সেই জন্য দেখা যায় যে এই ভ্যালুটা অনেক কম থাকে। বাট এটা যদি মেনটেন করতে পারেন, এটা যদি ঠিকমতো মেনটেন করা যায় তাহলে কিন্তু আসলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস কন্ডিশনটা। বাট এটা ফিল্ডে আসলে মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট, সাধারণত এরকম করতে চায় না সবাই, ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো রড বলো দিয়ে সিমেন্ট দিয়ে দেয়। এখানে আমরা সাধারণত রেশিওটা দিয়ে দিই, রিইনফোর্সমেন্ট রেশিওটা দেওয়া দেওয়া আছে যে, কিন্তু এগুলো সাধারণত অনেক সময় দেখা যায় যে ঠিক মতো মেনটেন করা হয় না। আমরা মনে করেন দেয় যে 1.5:1.5 মনে করেন 2:3 দেয়, বাট এটা দেখা যায় যে ফিল্ডেও দেখা যায় যে লেবাররা বা যারা কাজ করে ওরা মানতে চায় না, ওরা আরো কম বেশি নিজেদের মতো করে দিয়ে দেয় বা নিজেদের এখানে যাওয়া চায়, সেই জন্য আসলে ইঞ্জিনিয়ার আসলে ফিল্ডে থাকা গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু একজন বলছিলেন যে যে এখানে মূল পারপাসটা আর কি, বিল্ডিং এর পারপাসটা স্ট্রাকচার অ্যানালাইসিস। আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস কেন করব? হ্যাঁ, আপনারা দেখেন, আপনারা কিন্তু অনেক জায়গায় এই যে একজন বলেছিলেন যে সাধারণত দেখা যায় যে ঢাকার বাড়ি বিশেষ করে একজন মিস্ত্রিরা বা সাধারণত যে বিল্ডিং করা হয় একজন মিস্ত্রি ধরে দিয়ে দেয় আর কি, এই 4টা মানে কোন কলামে দিয়ে দিছে 4টা 16 মিলিমিটার বা 6টা 16 মিলিমিটার রড বাস শেষ। বা কলামে দিয়ে দিছে হচ্ছে যে 6টা উপরে 3টা 16 মিলিমিটার, নিচে 3টা 16 মিলিমিটার, এরকম করে বিমে দিয়ে দিয়েছে। সো এইভাবে করে মানে বাস কোনো অ্যানালাইসিস না করে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মনে করেন আপনারা একটা দুটো ডিজাইন দেখেছে, ড্রয়িং দেখেছে, সেটা করে নিজেরা দিয়ে দেয়। বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু মোটামুটি কংক্রিটের জন্য দেখা যায় যে বিল্ডিংটা টিকে আছে, বাট আর্থকুইক বা এই ধরনের কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিং এর সয়েলটা আসলে কন্ডিশনটা টেস্ট করা হয় না, সেজন্য দেখা যায় যে বিল্ডিংটা ফেল করে। ঢাকার আশেপাশে আপনারা রিসেন্টলি দেখেছেন যে কয়েকটা কিছু বিল্ডিং ফেল করেছে, এবং আপনারা হয়তো
এটা কিন্তু অনেকে আসলে মাথায় রাখে না। বাংলাদেশ কিন্তু এখন খুব মানে ঝুঁকিপূর্ণ দিক দিয়ে, মানে আর্থকুইকের বা ভূমিকম্পের দিক দিয়ে খুবই একটা বড় ঝুঁকিতে আছে। সাধারণত 100 বছর পর পর একটা ম্যাসিভ আর্থকুইক আসে প্রতিটা উপমহাদেশে। মোটামুটি 100 বছর পর পর একটা আর্থকুইক জোন আসে। এবং আপনি দেখেন যে দেশে হচ্ছে যে বিগত সময়ে কিন্তু অনেকগুলা ছোট ছোট ভূমিকম্পন হয়েছে, বিশেষ করে সিলেটের দিক থেকে। সো পসিবিলিটি আছে 1932 সালে না 1901 সালে একটা বড় ভূমিকম্প হয়েছিল, বিশাল একটা ম্যাগনিটিউডের। সো এই ধরনের ভূমিকম্পটা আমরা বেঁচে থাকার সময়ে, আমাদের আল্লাহ না করুক, একটা বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনারা হয়তো জানেন না, আপনারা তো এই, আমি এখানে বলে রাখছি, আপনারা হয়তো আরো 10-15 বা এরকম কোন বছরের মধ্যে দেখবেন যে একটা বড় ভূমিকম্প হয়েছে এবং ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে অনেক বিল্ডিং ফেল করেছে। এই এই স্ট্রাকচারাল ডিটেইলিংটা বা অ্যানালাইসিসটা না করা, যে বিল্ডিং গুলা বা যারা মিস্ত্রি দিয়ে করেছে, আপনারা দেখবেন যে একটা বড় ভূমিকম্প হবে, অনেকগুলো বিল্ডিং আর কি, অনেকগুলো বিল্ডিং ধসে পড়বে, অনেক মানুষ মারা যাবে, বাংলাদেশে প্রচুর মানুষ মারা যাবে একটা বড় ভূমিকম্পের জন্য। এটা আমরা মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বারবার বলে, আপনারা তো অনেকে জায়গায় দেখেছেন, বিশেষ করে বুয়েটের স্যাররা বলে, দেখা যায় যে বাট এগুলো কেউ মেনটেন করে না। এবং সামনে কিন্তু এই ধরনের একটা পসিবিলিটি আছে। সো আপনারা হয়তো দেখেন যে মানে 3টা রড দিয়ে দিয়েছি বা 4টা রড দিয়ে দিয়েছি, বিল্ডিং টিকে আছে, এটা হয়তো কনসিডার করতেছেন না। বাট আর্থকুইক বা অন্য কোনো ক্ষেত্রে যে আর্থকুইকের যে ইফেক্ট গুলো আপনার চেঞ্জ করতেছেন না বা উইন্ড লোড ধরতেছেন না, এই ক্ষেত্রে কিন্তু একটা মেজর যদি আর্থকুইক চলে আসে, তাহলে কিন্তু আসলে যে বিল্ডিং এ যে থাকবে না কেন, সে মনে করেন 5-10 হাজার টাকা সেভ করার জন্য এটা করছে, তার নিজের জীবনটাই যাবে এই বিল্ডিং এ ধসে পড়ে। সে নিজেও মরবে, তার আশেপাশে মানুষজনকে মারবে আসলে। আর সত্যি কথা বলতে কি, আমি ক্লায়েন্টদের বা বিল্ডিং মালিকদেরও দেখি যে মানে তারা সস্তা খোঁজে আর কি, মানে ডিজাইন করবে না, ডিজাইন করা লাগবে না, এই মিস্ত্রি হচ্ছে কম টাকায় বিল্ডিং ডিজাইন করে দিতে পারে, এই টাইপের কথাবার্তা খুব কম আমরা র্যান্ডমলি ফিল্ডে শুনি। হ্যাঁ। সো ভালো ভালো কোম্পানিগুলো চায় যে ঠিক মতো ইঞ্জিনিয়ারদের ডিজাইন করাতে, বাট সাধারণত ফিল্ডে দেখা যায় যে এরকম মানে উল্টাপাল্টা ডিজাইন করে, এবং হচ্ছে যে হঠাৎ করে বিল্ডিংটা ফেল করে বা এই ধরনের সমস্যা আসে, তখন আবার সবাই ইঞ্জিনিয়ারের কাছে চলে আসে যে স্যার এখানে এই এই বিল্ডিং এ ক্র্যাক দেখা দিচ্ছে বা এই কলামটা ফেল করছে, এখন কি করা যায়, তখন রেট্রোফিট করতে হয়, আবার বিল্ডিং এর আবার কস্ট বেড়ে যায়। প্রথমে যদি বিল্ডিংটা আপনারা একটু টাকা খরচ করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ঠিক মতো ডিটেইলিং করে ঠিক মতো অ্যানালাইসিস করে বিল্ডিংটা ডিজাইন করা হয়, তাহলে কিন্তু এটা 50, 60, 70, 80 এমনকি 100 বছরও টিকে যেতে পারে। বা কোনো মেজর কোনো আর্থকুইকে কিন্তু নিজের জীবনটা সেফ থাকে। আর আসলে একটা বিল্ডিং এর কস্ট কত মনে করেন, এই বিল্ডিংটারও মনে করেন 1 কোটি বা 1.2 কোটির মতো খরচ হবে, সেখানে হচ্ছে আপনার স্ট্রাকচারাল ডিজাইন করালে, এই ডিজাইনিং করতে মনে করেন আপনার কত সর্বোচ্চ 1 লাখ টাকা খরচ হবে, বা 80, 60, 70 হাজার টাকা এরকম খরচ হবে। এটা কিন্তু টোটাল বিল্ডিং এর তুলনায় খুবই কম কস্ট। বাট এটা করলে কিন্তু আপনার স্ট্রাকচারাল সেফটিটা বজায় থাকে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন, এটা যেন সবাই মানে মাথায় রাখেন আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, মানে আমি এটা আসলে করবো কি, মানে এটা আসলে পড়ার বাইরে আমরা যা পড়াইছিলাম আর কি, করবো। হ্যাঁ, 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 মানে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মানে আন্ডারগ্রাউন্ড গ্রেস খুব কমন আর কি। হ্যাঁ, এখন আমি যেটা দেখতে পাচ্ছি মানে মাটির নিচে ফ্লোর গেলে সেটা চারপাশে হচ্ছে শিয়ার ওয়াল দিয়ে দেয় আর কি। হ্যাঁ, এখন চারপাশ থেকে তোমার মাটি ধরনের একটি প্রেসার দিবে আর কি। হ্যাঁ, এখন সেটা কি ইটাসি কি ইনপুট করতে হয় নাকি সেটা সেফে চলে যায়, মানে আহ, সেফে গিয়ে করি ওটা কাজটা। না না, এখন চারপাশে শেয়ার ওয়াল বলতে কি, যে শোর পাইল দিয়েছে, ওই যে আমাদের এমআইএসটির পিছনে বিল্ডিংটার জন্য শোর পাইল দিচ্ছে, ওই টাইপের কন্ডিশন। হ্যাঁ, মানে শেয়ার ওয়াল দিয়ে দিছে আর কি জাস্ট। হ্যাঁ, মানে নিচে আন্ডারগ্রাউন্ড দিয়ে দিচ্ছে, চারপাশে শেয়ার ওয়াল দিয়ে দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে চারপাশ থেকে তো মাটির লোড দিবে, তাই না? এখানে ধরেন আর্টওয়ার্ক তো থাকবে, একটা মাটির একটা লোড থাকবে না, সেটা কি ইটেপসে দেই আমরা? না না, সেটা ইটিএফস আমরা দেই না। বাট আর্থকুইকের ক্ষেত্রে আমরা যখন ডিফাইন করছিলাম না উইন্ড লোড এবং আর্থকুইকের লোড, তখন কিন্তু আমরা কিছু প্যারামিটার দিছিলাম। ওটা কিন্তু বিএনবিসি ওই সয়েল কন্ডিশনের উপর নির্ভর করতেছিল, সাইট ক্লাস কি হবে এটার উপর নির্ভর করতেছে। আর সাধারণত বিল্ডিং এর নিচে আমার শেয়ার ওয়াল বা ওই যে পাইল, সরি শোর পাইল দিতে হয় এই জন্য, যদি নিচে বেসমেন্ট থাকে। আমাদের এমআইএসটি টাওয়ারের পিছনে যে টাওয়ার হচ্ছে 10 তলা না 11 তলা, ওইখানে কিন্তু বেসমেন্ট আছে 2 তলা, সম্ভবত 2 তলা বেসমেন্ট আছে সেজন্য। আমি বেসমেন্টের কথা বলতেছি আর কি। বেসমেন্টে তো ধরেন হ্যাঁ, হচ্ছে ওটা মাটির ওটা নিচে, এখন ওটা হচ্ছে সেটাকে লোড আলাদা দিই না calculation। আমরা, মাটির লোড দিই না আর কি, না? হ্যাঁ, হ্যাঁ, ওটা মাটির লোডটা দিতে হয়, বাট ওটা আলাদা ক্যালকুলেশন আছে। ওটা সাধারণত আমি কোথাও দেখি না, আমি সাধারণত এটা ম্যানুয়াল ক্যালকুলেশন মানে এক্সেল এ ক্যালকুলেশন করে দেখতে হয় আর কি, যে লোডটা আচ্ছা আসবে আচ্ছা। সয়েলের উপর নির্ভর করে। ওখানে অ্যাক্টিভ ওই যে মানে সয়েলের ইউনিট ওয়েট, তারপর হচ্ছে সয়েলের স্যাচুরেটেড সয়েলের কন্ডিশনের ক্ষেত্রে ওই সয়েলের উপর অ্যাক্টিভ আর্থ প্রেশার কতটুকু আসবে এটা ক্যালকুলেট করে দেখতে হয়, ল্যাটারাল লোড কতটুকু আসবে। ওই পাইল ডিজাইন আমি এর পরের ক্লাসে পাইল ডিজাইনও দেখাবো। তো ওইখানে হচ্ছে যে ডিজাইন করার সময় ওই পাইলটা ডিজাইন করা যায় ভাবে, বা সরু পাইল বা কেউ যদি অন্য কিছু করতে চায় ওটা ডিজাইন করা যায়, বাট ম্যানুয়ালি করা হয়। আমি
সেফে বা অন্য কিছু দেখি নাই। এটা সম্ভবত করা যাবে, বাট সেক্ষেত্রে হচ্ছে যে ওই মোমেন্ট কোফিশিয়েন্ট গুলো আবার ইনপুট করতে হয়, ওখানে কিছু কি বলে ম্যানুয়াল ক্যালকুলেশনের ব্যাপার আছে। এটা আবার সুইমিং পুল ডিজাইন করা যায় দেখছি, ওখানে হচ্ছে এবার মোমেন্ট গুলো ক্যালকুলেট করতে হয়। সাইডের সয়েলের ক্ষেত্রে কিছু মোমেন্ট আসে, এগুলো আবার হাত থেকে ক্যালকুলেট করতে হয়, একটু ক্যালকুলেশন করে। আচ্ছা, কিন্তু এই আমাদের এই বিল্ডিং ক্ষেত্রে লাগবে না, কারণ এই বিল্ডিং এর মাঝে নিচে নিচে কোনো এটা নাই, নিচে কোনো হচ্ছে যে আমার বেসমেন্ট নাই, তো ওই কন্ডিশনের ক্ষেত্রে আসলে লাগবেও না আমাদের। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন আছে? ভাইয়া হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আচ্ছা ভাইয়া, ওই ফাইল গুলো আপনি একটু আপলোড করে দেন, ভাই দোকান বন্ধ করে ফেলবে তো পরে আবার সমস্যা হবে। একটু যত তাড়াতাড়ি পারেন আপলোড করেন। আচ্ছা ঠিক আমি আছে, একটু আমি দোকানে ক্লাস করতেছি তো। ও আচ্ছা, সমস্যা নাই, এটা তো আরো আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দিব, আর ফাইলগুলো কনভার্ট করতে হবে, আমি আপলোড করে দিব। আপনার আস্তে আস্তে, আর এর পরের সপ্তাহের মধ্যে আমি গ্রুপে একটা মেল দিয়ে দিব, আপনারা সবাই যে মডেলটা আছে, এটা মডেলটা, ওটা কিন্তু আপনাকে মেল করবেন। আর ক্লাস শেষ হওয়ার পরে আমি আর একটা আলাদা আর কি আরেকটা এক্সেল ড্রয়িং দেবো, ওই মডেলটা আপনাদের নিজেদের করতে হবে নিজেদের ইচ্ছা মতো। তো ওইখানে আর কি সেইগুলো ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু পরে যেমন একটু সময় লাগবে আর কি, বাট আপলোড করে দিব সবগুলা, গুগল ড্রাইভে আপলোড করে দিব ড্রয়িং গুলা এবং আবার তো এক্সেল গুলো আপাতত দিয়ে দেন। আচ্ছা আচ্ছা এক্সেল ফাইল গুলো আপাতত দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে আমাদের মোটামুটি ক্লাস এখানে শেষ করি, আর বেশি জন নাইও সম্ভবত, কয়েকজন মনে হয় আজকে ক্লাস করতে পারে নাই। আচ্ছা, তো রেকর্ডিং রাখছি, ইনশাল্লাহ এটা হবে, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি নাকি? 9:30 বেজে গেছে। আচ্ছা, আর কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস শেষ করি, আর সব আপলোড করে দিচ্ছি, আপনারা সবাই একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।